হলিডেতে কয়েকজন বন্ধু মিলে প্লেন নিয়ে ঘুরতে বেরিয়েছে, কিন্তু হঠাৎ করে প্লেনের সমস্যার কারণে একটা দ্বীপের মধ্যে ল্যান্ডিং করতে হয়। তবে অদ্ভুত বিষয় হলো ওই দ্বীপে শুধুমাত্র কিছু সুন্দরী তরুণী বসবাস করে। এই মেয়েরা জীবনে কখনো কোনো পুরুষকে দেখেনি। হঠাৎ করে ওই বন্ধুদের দলটি যখন সুন্দরী মেয়েদের দেখতে পায়, তখন তাদের সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করে। এর ফলে তাদের কি সমস্যা হয়েছিল চলুন দেখে নেওয়া যাক। মুভির শুরুতেই আমরা 6 জন বন্ধুকে দেখতে পাই। এরা দলবল মিলে একটি ছোট্ট ব্যক্তিগত বিমানে চড়ে এক নির্জন দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। দীর্ঘদিনের কাজের পর তারা ভেবেছিল যে এবার সবাই মিলে ছুটি কাটাবে আর আনন্দ করবে। কিন্তু যাত্রাপথের মাঝখানে তাদের এক বন্ধু, যার নাম জ্যাক, তার চোখে মারাত্মক ইনফেকশন দেখা দেয়। জ্যাকের এই অসুস্থতার কারণে বাকিদের মাঝপথ থেকে সফর বাতিল করার সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্তে দলের বাকিরা ভেতরে ভেতরে জ্যাকের উপর ভীষণ বিরক্ত হয়, কারণ তাদের মধ্যে অনেকেই অত্যন্ত কষ্ট করে এই ভ্রমণের সুযোগটি পেয়েছিল। তাদের উড়োজাহাজটি যখন বিশাল সাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তখন হঠাৎ চারপাশের আবহাওয়া খারাপ হতে শুরু করে। চারদিক কুয়াশায় ঢেকে যায়। পাইলটরা নেভিগেশন ম্যাপের তাদের গন্তব্য দ্বীপের সঠিক পথটি হারিয়ে ফেলে। এই বিমানের মূল চালক জনি আর তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিল ম্যাক্স। তারা দুজনে মিলে বোঝার চেষ্টা করছিল তারা আসলে কোন দিকে উড়ে যাচ্ছে, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশের দিক নির্ণয় করা এতটাও সহজ নয়। তবে তারা জানতো না যে ঠিক এই সমুদ্রের বুকে এমন এক রহস্যময় দ্বীপ রয়েছে যেখানে কোনো পুরুষের অস্তিত্ব নেই। সেখানে কেবল একদল তরুণী ও অলৌকিক রূপসী নারীরা বসবাস করে। এদিকে বিমানের জ্বালানি প্রায় শেষ হয়ে আসে, কারণ তারা অনেকক্ষণ ধরে এদিক সেদিক চক্কর কাটছিল। দিক নির্দেশক কম্পাসটি অনেক আগেই বিকল হয়ে যায় এবং তাদের বিমানের অরলেস পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয়। জনি খুব দ্রুতই বুঝতে পারে যে এভাবে আর বেশিক্ষণ আকাশে অবস্থান করলে বড় কোনো বিপর্যয় হতে পারে। তাই সে মনে মনে সিদ্ধান্ত নেয় প্রাণ বাঁচাতে হলে সামনে যেই স্থান পাওয়া যাবে সেখানে বিমানটি ল্যান্ড করতে হবে। ঠিক তখনই এন্ড্রু সমুদ্রের মাঝে একটি ছোট দ্বীপের সন্ধান পায়। এন্ড্রুর ইশারা পেয়ে জনি আর এক মুহূর্ত দেরি করে না। সে বিমানটি সেই দ্বীপের দিকে ঘুরিয়ে ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুতি নেয়। বিমানটি যখন ধীরে ধীরে সমুদ্র ছুঁয়ে সে দ্বীপের দিকে অগ্রসর হচ্ছিল, তখন দ্বীপের সৈকতে থাকা দুজন নারী দূর থেকে এই বিশাল বিমানটি দেখতে পায়। তারা তখন সমুদ্রের ধারে ঝোপঝাড়ে গিয়ে লুকিয়ে পড়ে। বিমানটি পানিতে ভাসতে ভাসতে একসময় তীরের কাছাকাছি এসে স্থির হয়। এরপর বিমান থেকে ড্যানি নেমে আসে। তারপর দলের অন্যান্য সদস্যরা বেরিয়ে আসে। সব শেষে চোখ ব্যান্ডেজ করা অবস্থায় অন্ধের মতো জ্যাক ধীরে ধীরে নেমে আসে। তাদের সবার মনে কেবল একটাই আশা ছিল, এই দ্বীপে নিশ্চয়ই কোনো জনবসতি বা মানুষের দেখা মিলবে। ড্যানি যখন চারপাশের জঙ্গল পর্যবেক্ষণ করছিল, তখনই হঠাৎ ঝোপের জানালে একটি বুনো শুয়োর নজরে আসে। শুয়োরটি দেখা মাত্র সে কোনো কিছু চিন্তা না করে সেটিকে গুলি করে দেয়। কিছুক্ষণের মধ্যে দ্বীপের বুকে অন্ধকার নেমে আসে। রাত ঘনিয়ে আসায় সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে অচেনা জঙ্গলে রাতে প্রবেশ না করে সমুদ্রের এই বালুতি রাতটুকু পার করবে। তাই তারা সবাই সৈকতে ঘুমানোর প্রস্তুতি নেয়। কিন্তু মাঝরাতে পাপ্পু নামের এক বন্ধু যখন প্রাকৃতিক কাজ সারার জন্য দ্বীপের এক কোণে নির্জনে যায়, তখন বালুর স্তূপের ভেতর আচমকা মানুষের একটি শুকনো মাথার খুলি দেখতে পায়। সে এই দৃশ্য দেখে অনেক ভয় পেয়ে যায়। তার আর্তনাদ শুনে বাকি বন্ধুরা সেখানে ছুটে আসে। সবাই যখন খুলিটি দেখতে পায় তখন তাদের মনে সন্দেহ দানা বাঁধে। তারা নিশ্চিত হয় যে এই দ্বীপে নিশ্চয়ই কোনো হিংস্র আদিবাসী বা নরখাদক লুকিয়ে আছে। পরদিন ডায়না নামের এক নারী একা মনে হাত জোর করে প্রার্থনা করছে। তাকে কেন্দ্র করে চারপাশের বাকি সব নারীরা অত্যন্ত ভীত ও চুপচাপ হয়ে বসে আছে। তাদের এই চরম আতঙ্কের মূল কারণ ছিল এই শান্ত দ্বীপে হঠাৎ একদল পুরুষ মানুষের প্রবেশ ঘটেছে। এই নারীদের মনে হচ্ছিল এখন একমাত্র তাদের দেবীই পারবে এই পুরুষদের হাত থেকে তাদেরকে রক্ষা করতে। ডায়না এই পুরো নারী সমাজের নেত্রী হিসেবে সবার দুঃখ কষ্টের কথা শোনে এবং সবাইকে শান্ত ও ধৈর্যশীল থাকার পরামর্শ দেয়। যদিও বন্ধুর আশ্বস্ত করল, তার ভেতরে সে নিজে এক গভীর আশঙ্কার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিল। এদিকে সকাল হতে দ্বীপের ভেতরে মিষ্টি পানির খোঁজে দুই দলে বিভক্ত হয়ে পুরুষেরা রওনা দেয়। অ্যান্ড্রু এবং ম্যাক্স একসাথে জঙ্গল জরিপ করতে বেরিয়ে পড়ে। অন্যদিকে মিকি ও ড্যানি মিলে পানির উৎসের সন্ধানে বের হয়। তখন পুরো বিমানের পাহারায় শুধুমাত্র নীল এবং অসুস্থ জ্যাককে রেখে যাওয়া হয়। তারা যখন বিমানের পাশে বসে আড্ডা দিচ্ছিল, ঠিক তখনই ঝোপের আড়াল থেকে এক আদিম মানুষ হিংস্র ভঙ্গিতে আচমকা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু নীল এক বিন্দু সময় নষ্ট না করে তার বন্দুক থেকে সরাসরি গুলি করে দেয়। অন্যদিকে অ্যান্ড্রু এবং ম্যাক্স মিষ্টি পানির খোঁজে জঙ্গলের সামনে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ দূর আকাশ থেকে একটি ফ্লেয়ার গানের বিকট আওয়াজ শুনতে পায়। আসলে বিপদের সংকেত হিসেবে ওই ফ্লেয়ার গানটি বিমান থেকে নীল ছুঁড়েছিল। ঠিক সেই মুহূর্তে মায়া নামের এক সুন্দরী তরুণী সেখানে এসে হাজির হয়।
সে চরম আতঙ্কে জীবন বাঁচাতে হন্যে হয়ে দৌড়াচ্ছে। আসলে ওই হিংস্র আদিবাসীরা এই দ্বীপের নিরীহ মেয়েদের প্রায় নানাভাবে উত্ত্যক্ত করত এবং সুযোগ পেলে নিজেদের ভোগবিলাসিতার জন্য দাসী হিসেবে জঙ্গল থেকে ধরে নিয়ে যেত। মায়াকে একা পেয়ে তেমনই এক আদিবাসী জোরজুলুম করার চেষ্টা করছিল, আর সেই কারণে মেয়েটি প্রাণ ভয়ে ওখান থেকে পালিয়ে আসে। তবে মায়া যখন দূর থেকে অপরিচিত এই পুরুষদেরকে দেখতে পায়, তখন সে আরও বেশি আতঙ্কিত হয়ে অন্যদিকে ছুটতে থাকে। অ্যান্ড্রু তাকে থামানোর জন্য ধাওয়া করে। ওদিকে ম্যাক্স তার হাতের বন্দুক থেকে মায়াকে তাড়া করা সে হিংস্র আদিবাসীকে লক্ষ্য করে গুলি করে। আদিবাসী মারা গেলেও মায়া তখনও পাগলের মতো ছুটছিল। তবে অ্যান্ড্রু তাকে ধরে ফেলে, কিন্তু মেয়েটি এতটাই ভীতু হয়ে পড়েছিল যে সে নিজেকে মুক্ত করতে অ্যান্ড্রুর হাতে খুব জোরে এক কামড় দেয়। এই সুযোগ কাজে লাগিয়ে মায়া আবারও জঙ্গলের গহীনে অদৃশ্য হয়ে যায়। ঠিক সেই সময় দ্বীপের অন্য প্রান্তে মিকি এবং ড্যানিকে দেখা যায়। তারা দূরে আরও একটি মেয়েকে দেখতে পায়, কিন্তু তারা আগ বাড়িয়ে কোনো কথা বলার আগেই মেয়েটি অচেনা পুরুষদের দেখে সেই জায়গা থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরে জঙ্গলের ভেতরে অ্যান্ড্রু এবং ম্যাক্স হঠাৎ এক ঝাঁকুনি অনুভব করে এবং বুঝতে পারে তাদের পা মাটি থেকে আলগা হয়ে শূন্যে উঠে গেছে। আসলে এই দ্বীপের মেয়েরা গাছের শক্ত ডাল ও লতাপাতা দিয়ে একটি ফাঁদ তৈরি করে পেতে রেখেছিল, আর সে গোপন ফাঁদে পা দেওয়া মাত্রই তারা দুজন উল্টো হয়ে গাছের ডালে ঝুলে পড়ে। সাথে সাথে চারপাশের ঝোপঝাড় থেকে সে নারীদের দল বেরিয়ে আসে এবং তারা পুরুষদেরকে চারপাশ থেকে ঘিরে ধরে। আসলে মেয়েরা ভেবেছিল এই নতুন পুরুষরাও হয়তো ওই আদিবাসীদের মতো তাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এখানে ডায়নার প্রথম সিদ্ধান্ত নেয় যে এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, এদের এখনই মেরে ফেলা উচিত, কারণ এই বহিরাগত পুরুষরা এই দ্বীপের নিরাপত্তার জন্য একটা বড় হুমকি। ঠিক তখনই সেখানে মায়া এসে হাজির হয়। সে সবার সামনে দাঁড়িয়ে সত্য প্রকাশ করে বলে, এই দুজন কিন্তু খারাপ মানুষ নয়, ওরাই আমাকে সেই আদিবাসীদের হাত থেকে রক্ষা করেছে, তাই এদের হত্যা না করে ছেড়ে দেওয়া উচিত। মায়ের মুখে এমন কথা শুনে ডায়না সেখান থেকে চলে যায়। এরপর মায়া গিয়ে সে জাল কেটে অ্যান্ড্রু আর ম্যাক্সকে মুক্ত করে দেয়। আসলে ওই আদিবাসীর হাত থেকে নিজের সতীত্ব ও জীবন রক্ষা পাওয়ায় মায়া মনে মনে এই দুই যুবকের সাহসিকতার উপর মুগ্ধ হয়ে যায়। এদিকে ড্যানি এবং মিকি জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে ঠিক সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে কিছুক্ষণ আগে ডায়না বসে প্রার্থনা করছিল। এদিকে অ্যান্ড্রু এবং ম্যাক্স জালের ফাঁদ থেকে মুক্তি পেয়ে তাড়াহুড়ো করে তাদের সেই উড়োজাহাজের দিকে ফিরে আসে। কিন্তু বিমানে ওঠার আগেই ঘটে এক অদ্ভুত ঘটনা। বিমানের ভেতর থেকে এক আদিবাসীর রক্তাক্ত মরদেহ গড়িয়ে নিচে পড়ে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা তো শকড হয়ে যায় এবং নীলকে জিজ্ঞেস করে এই মৃত মানুষটা কোথা থেকে এলো। ঠিক সেই মুহূর্তে দ্বীপ থেকে একদল মেয়ে এসে সেই মৃত আদিবাসীর দেহটি কাঁধে তুলে নেয়, যাকে একটু আগে নীল গুলি করে খতম করেছিল। এরপর রাতে সমস্ত নারীর সামনে দাঁড়িয়ে ডায়না ঘোষণা দেয় যে একটু আগেই নাকি অলৌকিকভাবে তাদের আরাধ্য দেবী তার সাথে কথা বলেছে এবং দেবী তাকে সতর্ক করে জানিয়েছে যে খুব শীঘ্রই এই দ্বীপের উপর এক বিশাল বিপদ নেমে আসতে চলেছে। ডায়নার মুখে এমন দৈববাণী শুনে দ্বীপের সমস্ত নারীরা বেশ ভয় পেয়ে যায়। পরদিন সকালে নীল ঘুম থেকে উঠে সেই আদিবাসীর দেহটা সৎকার করার সিদ্ধান্ত নেয়, যাকে সে গতকাল রাতে বন্দুক দিয়ে গুলি করেছিল। সমুদ্রের বালুচরে মাটি খুঁড়ে সে যখন লাশটিকে কোমরে নামাতে যাবে, ঠিক তখনই তাদের সামনে সে দ্বীপের নারীরা এসে হাজির হয়। মেয়েদের দলটিকে দেখতে পেয়ে বিমান থেকে বাকি বন্ধুরা সেখানে এসে হাজির হয়। মেয়েরা এসে নীলের কাছ থেকে ওই আদিম মানুষের লাশটি দাবি করতে থাকে। তখন ম্যাক্স একটু আলাদাভাবে ভাবতে শুরু করে। সে সবাইকে বলে এই মেয়েদের সঙ্গে যদি আমরা ভালো বন্ধুত্ব করি তবে তাদের সাহায্যে হয়তো এই দ্বীপ থেকে আমরা বেরোতে পারবো আর তাদের সাথে বেশ কিছুটা সুন্দর সময়ও কাটাতে পারবো। ম্যাক্সের এই কথায় বাকি ছেলেরাও রাজি হয়ে যায়, কারণ তারাও মন থেকে এই দ্বীপ ছেড়ে পালাতে চায়। কিন্তু সমস্যা হলো এই বিমানে তেমন কোনো জ্বালানি নেই, আর পথ দেখানোর কম্পাসটাও একেবারেই নষ্ট। এই দুই কারণে তারা এখানে আটকা পড়েছে। মিকিও ম্যাক্সের এই প্ল্যানে রাজি হয়ে যায়, তাই সে উড়োজাহাজ থেকে কিছু হাঁড়ি পাতিল, কাপড় চোপড় আর ছোট ছোট জিনিস বের করে আনে, যেন ওগুলো উপহার হিসেবে দিয়ে মেয়েদের মন জয় করতে পারে। এরপর ড্যানি, ম্যাক্স আর মিকি একসাথে মেয়েদের দিকে হাঁটতে শুরু করে। পথে যেতে যেতে তারা একটা জায়গায় এসে দেখে আগের দিন পাপ্পু আর ম্যাক্স যে আদিবাসীকে মেরেছিল তাদের লাশ কয়েকটা কাঠের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। হয়তো তাদের উদ্দেশ্য ছিল যে এগুলো দেখে যেন তারা ভয় পেয়ে যায়, কিন্তু এই তিনজন লাশগুলো দেখে একটু ভয় পায় না, বরং আরও বেশ সাবধানে সামনে এগোতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে তারা এসে পৌঁছে যায় ঠিক সেই জায়গায় যেখানে মেয়েরা বসে প্রার্থনা করত। তারা সেখানে যাওয়া মাত্রই চারদিক থেকে মেয়েরা এসে ঘিরে ধরে। ছেলেদের দেখে ডায়নার মুখে একটু হাসি আসে না, বরং সে আরও বিরক্ত হয়। তখন ড্যানি এগিয়ে গিয়ে নরম সুরে ডায়নাকে বলে তারা নাকি তাদের সাথে বন্ধুত্ব করতে চায়। এটা বলেই সে সামনে থাকা কাপড় আর হাঁড়ি পাতিল মাটিতে রেখে দেয়, আর যারা এগুলো সব তোমাদের জন্য। কিন্তু ডায়না ঠান্ডা গলায় বলে যে তাদের এই উপহার তার মোটেও পছন্দ হয়নি,
আর ওরা যেন এগুলো নিয়ে এখান থেকে চলে যায়। ডায়নার কথা শুনে ছেলেরা আর তর্ক না করে ধীরে ধীরে সেখান থেকে সরে আসে, কিন্তু জিনিসগুলো ওখানেই ফেলে রাখে। তবে মেয়েদের উপহারগুলো বেশ পছন্দ হয়। নতুন কাপড় আর ঝকঝকে বাসন তাদের চোখে আলাদা ঝলক আনে। শুধু ডায়না এসব দেখে আরো অস্বস্তি অনুভব করে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই মায়াকে। সে নতুন কাপড় পরে সেজেগুজে ম্যাক্সের কাছে চলে আসে। আসলে ম্যাক্স যখন সে আদিবাসীকে মেরে তাকে বাঁচিয়েছিল, তখন থেকে সে তাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছে। তাই সে নতুন পোশাক পরে তাকে দেখানোর জন্য এসেছে। তবে সে ডায়নার করার নিয়মকানুনের বাইরে গিয়েও নিজের মনের কথা শুনে এই সিদ্ধান্তটি নিয়ে ফেলেছে। এদিকে ম্যাক্স এসব বুঝতে পেরে সে নিজেও এই ব্যাপারের জন্য মনে মনে খুশি হয়, কারণ সে নিজেও এত সব সুন্দরী মেয়েদের মধ্যে কাউকে একজন পেতে চেয়েছিল। তাই সে সমুদ্রের ধারে বসে তাকে ইমপ্রেস করার জন্য তাকে কফি খাওয়ার অফার করে। কিন্তু মায়া জীবনেও কখনো কফি খায়নি। তাই কাপটা ঠোঁটে ঠেকে সে একটু চুমুক দিতে তার মুখ কুঁচকে যায়, আর তাকে বলে যে তার এটা মোটেও ভালো লাগেনি। কিছু সময় পর আবারও মেয়েরা সে প্রার্থনার জায়গায় এসে জড়ো হয়। সেখানে দাঁড়িয়ে মায়া সবার সামনে সাহস করে বলার চেষ্টা করে যে সে ম্যাক্সকে ভালোবাসে। এসব কথা শুনে মেয়েরা খুব অবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে হাজির হয় ডায়না। সে সবাইকে থামিয়ে দেয় আর বলতে শুরু করে তার নাকি আবারও দেবীর সঙ্গে কথা হয়েছে। দেবী নাকি তাকে বলেছে এই দ্বীপটাকে বাঁচাতে হলে প্রথমে পুরুষ মানুষগুলোর সঙ্গে বন্ধুত্ব করতে হবে, কারণ তাদের সাহায্যে তারা সব আদিবাসীদের শেষ করতে পারবে। ডায়না আরও বলে যখন আদিবাসীদের মেরে ফেলা হবে, এরপর একসময় সুযোগ বুঝে ওই মানুষগুলোকেও তারা শেষ করে ফেলবে। এই কথা শুনে সেখানে থাকা বাকিরা সবাই অবাক হয়ে যায়। আসলে তারা মনে মনে চেয়েছিল ছেলেগুলোর সঙ্গে মিলেমিশে একসাথে বসবাস করতে। ডায়নার এই কঠিন সিদ্ধান্ত কারোই পছন্দ হয় না, তাই সবাই মন খারাপ করে বসে থাকে। অন্যদিকে ড্যানি আর ম্যাক্সকে আমরা দেখে সমুদ্রের ধারে বসে গল্প করতে। তখনই সেখানে দুজন মেয়ে আসে আর তাদের সাথে ধীরে ধীরে কথা বলতে শুরু করে। এদিকে এন্ড্রু সমুদ্রে নেমে মাছ ধরার চেষ্টা করছিল। তাকে একা দেখে এক মেয়ে সাহস করে তার কাছে চলে আসে, কিন্তু কিছুক্ষণ পর ড্যানিও সেই মেয়ের পেছন পেছনে ওখানে এসে হাজির হয়, আর এতে পরিবেশটা একটু অস্বস্তিকর হয়ে যায়। এই সময় ম্যাক্সের পাশে বসেছিল মায়া। তাকে একা সুযোগ পেয়ে ম্যাক্স তার কাছে টেনে নেয় আর তাকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করে। প্রথমে মায়া একটু লজ্জা পায়, কিন্তু পরে তারও ভালো লাগতে শুরু করে। এদিকে পাপ্পু সমুদ্রের ধারে একা একা হাঁটছিল। অন্য পাশে কয়েকজন মেয়ে মিকির সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব করে নেয়। এক মেয়ে তো গাছের ডালে উঠে ওর জন্য নারিকেল পাড়তে শুরু করে। গাছের উপরে উঠে সে যখন চারদিকে তাকায়, তখন সে দেখতে পায় বেশ কিছু আদিবাসী নৌকায় করে দ্বীপের দিকেই আসছে। দৃশ্যটা দেখে সে একদম ভয় পেয়ে যায় আর জোরে চিৎকার করে সবাইকে ডেকে এক জায়গায় জড়ো করে। কিছুক্ষণের মধ্যে সবাই আলাদা আলাদা জায়গায় লুকিয়ে পড়ে। একটু পরে আদিবাসীরা তীরে নেমে আসে আর তাদের সাথীদের ঝুলন্ত লাশগুলো দেখে তারা প্রচণ্ড রেগে যায়। এদিকে পাপ্পু যখন বিশ্রাম নিচ্ছিল, তখন তার টের পেয়ে এক আদিবাসী সেখানে এসে তার গলা কেটে দেয়। এরপর আদিবাসীরা যখন সাথীদের মৃতদেহ নিয়ে নৌকায় ফিরে যায়, তখন লুকিয়ে থাকা সবাই বাইরে বেরিয়ে আসে। তারা দেখে বালুর উপর নিথর হয়ে পাপ্পু পড়ে আছে। এই দৃশ্য দেখে সবাই গভীরভাবে শোকাহত হয় এবং তারা তাকে ভালোভাবে কবর দিয়ে দাফন করে। এর কিছুক্ষণ পর মায়া আর ম্যাক্স হাঁটতে হাঁটতে একটু দূরে চলে যায়। ঠিক তখনই ম্যাক্স দূরে এক পুরনো ভাঙাচোরা জাহাজকে দেখতে পায়। কৌতূহলী হয়ে সে ভেতরে গিয়ে চারপাশ দেখতে শুরু করে। অন্যদিকে ডায়নার নির্দেশে মেয়েরা সব পুরুষদেরকে ঘিরে ফেলে। আর সেই পুরনো জাহাজের ভিতর মায়া আর ম্যাক্স হঠাৎ এক জায়গায় এসে একটা পুরনো লাশ দেখতে পায়, যেটা অনেকদিন ধরে ওখানে পড়ে আছে। গল্পটা এখানে আরো এক ধাপ এগিয়ে যায়, আর জাহাজের ভেতরে যে শুকনো লাশটা পড়েছিল সেটাকে দেখে মায়া ভয়ে কেঁপে ওঠে আর ম্যাক্সকে বলে এই মানুষটাই তো আমাদের দেবী। ছোটবেলা থেকে যাকে তারা ভয় ও বিশ্বাস করে এসেছে, এখন চোখের সামনে রয়েছে সেই দেবীর মরদেহ। এই দৃশ্য দেখে দুজনেই জাহাজের বাইরে এসে দাঁড়ায় আর মায়া কাঁদতে কাঁদতে ম্যাক্সকে সবকিছু খুলে বলে। সে বলে ডায়না এতদিন ধরে সবাইকে মিথ্যা বলেছিল যে তাদের দেবী নাকি এখনো বেঁচে আছে, আর সে নিয়মিত তার সঙ্গে কথা বলে। মায়ের এই কথা ম্যাক্সের কাছে প্রথমে একটু অবিশ্বাস্য মনে হয়, তাই সে আবার জাহাজের ভেতরে গিয়ে ভালোভাবে দেখতে শুরু করে। কিছুক্ষণ পর তার হাত পড়ে একটা ডায়েরির উপর। সে ডায়েরিটা খুলে পড়তে শুরু করে আর তাতেই আস্তে আস্তে বেরিয়ে এসে সেখানকার আসল ইতিহাস। সেখানে লেখা ছিল অনেক বছর আগে এক দেশে ভয়ঙ্কর যুদ্ধ লেগেছিল, আর যুদ্ধ শুরু হতে সেখানকার সব মানুষেরা পালাতে শুরু করে। সেই দেশেই ছিল সিস্টার মেরিয়াম, যিনি ছোট ছোট মেয়েদের নিয়ে একটা অনাথ আশ্রম চালাতেন। যুদ্ধ শুরু হতেই তিনি সব মেয়েকে নিয়ে দৌড়ে একটা জাহাজে ওঠেন, যাতে করে তারা অন্য দেশে পালাতে পারে। কিন্তু মাঝ সমুদ্রে আবহাওয়া এতটা খারাপ হয়ে যায় যে জাহাজের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, আর শেষে জাহাজটা এসে পড়ে এই নির্জন দ্বীপে। এই দুর্ঘটনায় ছোট ছোট মেয়েরা বেঁচে গেলেও সিস্টার মেরিয়াম খুব গুরুতরভাবে আহত হয়
তখন সেই সব মেয়েদের মধ্যে 10 বছরের ছোট্ট ডায়না সিস্টার মেরিয়ামের সব দায়িত্ব পালন করে। বয়সে ছোট হলেও ডায়না খুব তাড়াতাড়ি বাকিদের দেখাশোনা করতে শুরু করে আর নিজেকে তাদের নেতা হিসেবে ভাবতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে মেয়েরা বড় হয় আর একদিন সিস্টার মেরিয়ামের মৃত্যু হয়। এরপর থেকে পুরো দলের একমাত্র নেত্রী হয়ে যায় ডায়না। সে তখন বাকি মেয়েদের সামনে এক নতুন গল্প বানিয়ে বলে যে মেরিয়াম নাকি আসলে কোনো সাধারণ মানুষ নয়, বরং তিনি একজন দেবী। তিনিই নাকি সবার প্রাণ বাঁচিয়েছেন। পুরনো জাহাজের ভেতরে নাকি দেবী আছেন আর তিনি শুধু ডায়নার সঙ্গে কথা বলেন। এই অজুহাতে ডায়না কাউকে আর সেখানে ঢুকতে দেয় না। পুরো ডায়েরি পড়ে ম্যাক্স বুঝতে পারে যে ডায়না আসলে নিজের মনের বিকার থেকে সবাইকে নিয়ন্ত্রণ করছিল আর ধীরে ধীরে একেবারে বিকৃত মানসিকতার মানুষে পরিণত হয়েছে। অন্যদিকে ডায়নার নির্দেশে মেয়েরা সব ছেলেদের এক জায়গায় বেঁধে ফেলে। ডায়না সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করছিল এই লোকগুলোকে আদিবাসীদের হাতে তুলে দেবে, যাতে তারা খুশি হয় আর পরবর্তীতে এখানে আক্রমণ না করে। এই সময় হঠাৎ সেখানে ম্যাক্স চলে আসে। সে সবার সামনে জোর গলায় পুরো সত্যটা বলে দেয় যে ডায়না এত বছর ধরে কিভাবে ডায়েরির কথা গোপন রেখেছে আর মেয়েদের মিথ্যা গল্প শুনিয়ে বোকা বানিয়েছে। সে জানিয়ে দেয় তাদের কথিত দেবী অনেক আগে মারা গেছেন আর জাহাজের ভেতরে যে লাশ পড়ে আছে সেটাই তাদের দেবী মানে সিস্টার মেরিয়াম। কথাগুলো শুনে মেয়েরা প্রচণ্ড রেগে যায় আর তখনই এক মেয়ে সহ্য করতে না পেরে রাগের মাথা ডায়নার উপরে ঝাঁপিয়ে পড়ে, যার ফলে ডায়না সেখানেই মারা যায়। পরদিন সকালে সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এই অশান্ত দ্বীপটা ছেড়ে তারা এখান থেকে চলে যাবে। তাই সবাই নৌকা আর বিমানের যে অংশ আছে তাই নিয়ে কোনো রকমে বেরোনোর প্রস্তুতি নেয়। হঠাৎ তাদের উপরে আদিবাসীরা হামলা করে বসে। তারা চেষ্টা করে নৌকা আর মানুষগুলোকে থামিয়ে দেওয়ার, কিন্তু এবার তারা সবাই একসাথে মিলে প্রতিরোধ করে। তবে অনেক কষ্টে ম্যাক্স আর তার সঙ্গীরা নৌকাটাকে সামনে এগিয়ে নিতে সফল হয় আর ধীরে ধীরে দ্বীপটা পেছনে ফেলে আসে। দূর থেকে দ্বীপের গাছপালা আর বালুর রেখা ছোট হতে শুরু করে আর সামনে ভেসে ওঠে নতুন এক দ্বীপের ছায়া। গল্পের একেবারে শেষে আমরা দেখতে পাই সবাই সেই নতুন দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো এবার তারা সত্যিকার নিরাপদ আশ্রয় খুঁজে পাবে। আর এভাবেই আটকে পড়া এই বন্ধুদের অদ্ভুত সব অভিজ্ঞতার গল্প শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি তা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবে না। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আমার সাথেই থাকো। খোদা হাফেজ।